গল্পের শুরুতে আমরা জাস্ট একটা ফেদারকে দেখতে পাই, একটা পাখির পালক যেটা হাওয়াতে উড়ছে। তার কোনো ডেস্টিনেশন নেই, সে কোথায় যাচ্ছে বা কোথায় গিয়ে থামবে সেটা কেউ জানে না। ঠিক অনেকটা এই ফরেস্ট গাম্পের মতন। হয়তো বুঝেই গেছেন যে কোন সিনেমা নিয়ে আলোচনা করতে চলেছি, অ্যান্ড আই বিলিভ কম বেশি আপনাদের অনেকেরই হয়তো এই সিনেমাটা দেখা, এবং এটা খুবই স্বাভাবিক, কারণ কোনো সিনেমাকে যদি ট্রু অর্থে মাস্টারপিস বলা যেতে পারে তো এই সিনেমাটা হচ্ছে সেটা। সিনেমাটাকে পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস, এবং এই মানুষটাকে নিয়ে আর কি বলবো, দুনিয়ার সব মাস্টারপিসগুলো বানানোর ঠেকা তো ইনিই নিয়ে রেখেছেন। যাই হোক, যখন ফরেস্ট গাম্প নিয়ে আলোচনা করছি তো সেখানেই থাকছি, এবং আবারও বলছি এটা জাস্ট কোনো অর্ডিনারি সিনেমা না। 13টা নমিনেশন, 6টা অস্কার, এটা জাস্ট জোকস না। তো অবশ্যই ভিডিওটা একটু গভীর হতে চলেছে। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ফরেস্ট গাম্প সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো গল্পের শুরুতে যে ফেদারটাকে দেখলাম, যে পালকটাকে আমরা দেখলাম, সেটা জাস্ট নর্মাল কোনো পালক দেখায়নি বা জাস্ট এমনি একটা র্যান্ডাম কিছু দেখায়নি, বরং সম্পূর্ণ এই ফরেস্টের চরিত্রটাকে রিফ্লেক্ট করছে এই পালকটার মাধ্যমে। যেমনটা বললাম, তার র্যান্ডামনেস, সে কোথায় উড়ে যাবে, তার গন্তব্য আসলে কোথায় সেটা কেউ জানে না। এই ফরেস্টের মতনই বাস স্ট্যান্ডে বসে রয়েছে, সে যাবে হয়তো কোথাও একটা, তার পায়ের সামনে এসেই সেই পালকটা এসে থামে। সে সেই পালকটাকে তুলে তার সুটকেসের মধ্যে সাজিয়ে রেখে দেয়, আর তারপরে ফরেস্ট তার নিজের জীবনের গল্প শোনানো শুরু করে। তার পাশেই বসে থাকা আরেকজন প্যাসেঞ্জার্স বাসের জন্য অপেক্ষা করছে, তাকে সেই গল্প শোনাতে থাকে। গল্প শুরুই করে সে তার মায়ের প্রশংসা দিয়ে, কারণ ফরেস্ট তার মাকে খুব ভালোবাসে। যদিও তার নামটা একটু অদ্ভুত, আসলে তার মা নেথান বেডফোর্ড ফরেস্টের নাম থেকেই তার নামটা ফরেস্ট দেওয়া হয়েছে। যদিও সেই নেথান নামক মানুষটা মোটো ভালো মানুষ ছিল না, একজন রেসিস্ট হোয়াইট সুপ্রিমেসিস্টদের একটা গ্রুপ সে ফাউন্ড করেছিল, যেটার নাম হচ্ছে কু ক্লুক্স ক্ল্যান, যেটার ব্যাপারে কম বেশি আপনারা অনেকেই জানেন। তবে ফরেস্টের জেনে তো সেটা লাভ নেই। তো ছোটবেলা থেকেই ফরেস্টের একটু সমস্যা ছিল, চলাফেরা, ফিজিক্যাল ডিসএবিলিটিস ছিল, যার কারণে তার পায়ে একটা লেগ ব্রেসেস লাগানো হয়েছে। যদিও ফরেস্ট কিন্তু বাকি 5টা বাচ্চাদের মতন না। একটা বাস স্ট্যান্ডে বসে একটা র্যান্ডাম মানুষকে তার নিজের জীবনের গল্প শোনানো তো কোনো সাধারণ মানুষেরা তো করবে না। ফরেস্ট একটু অটিস্টিক, যার মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস রয়েছে। তার চলাফেরা, কথা বলা, তার আইকিউ প্রচণ্ড ডাউন, তা সত্ত্বেও তার মা খুবই ভালোবাসে তাকে এবং তাকে নিয়ে খুবই চিন্তিত। ফরেস্ট তার মায়ের সাথে গ্রিনবো, আলাবামাতে বসবাস করত। সেখানেই একটা বোর্ডিং হাউস রয়েছে তাদের, সেখান থেকে যা উপার্জন আসে সেখান থেকেই তার বাড়ি চলে। তো যেটা বললাম যে ফরেস্টকে কিন্তু তার মা খুবই ভালোবাসে এবং তার উপরে হাল ছাড়েনি। সেই কারণেই তো তাকে একটা নর্মাল স্কুলে ভর্তি করানোর চেষ্টা করে। তবে সেই স্কুল প্রিন্সিপাল ফরেস্টকে ভর্তি নেবে না, কারণ তার আইকিউ প্রচন্ড কম, এবং সাজেস্ট করে যে স্পেশাল বাচ্চাদের স্কুলে তাকে ভর্তি করাতে, যেটা তার মা চায় না। সেই কারণে শরীরের বিনিময়ে সেই প্রিন্সিপালকে ঘুষ দিয়ে সে ফরেস্টকে সেই স্কুলে ভর্তি করায়। গল্পে ফরেস্টের পিতাকে দেখায়নি। ফরেস্ট জানে যে তার পিতা ভ্যাকেশনে গেছে, তবে সে যখন তার মাকে জিজ্ঞেস করে যে ভ্যাকেশন মানেটা কি, তখন তার মা জানায় যে ভ্যাকেশন হচ্ছে সেই জায়গা যেখান থেকে তার পিতা কোনোদিন ফিরে আসবে না। এরকমই একদিন তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল সিঙ্গার এলভিস প্রিন্সলি। সে গিটার বাজাচ্ছিল এবং সেই গিটারের তালে ফরেস্ট এক অদ্ভুতভাবে নাচছিল। যদিও তার পায়ে তো লেগ ব্রেসেস লাগানো, যার কারণে এক ভিন্ন কায়দায় সে ডান্স করে, এবং সেই ড্যান্সের কায়দায় কিন্তু এলভিসকে ইমপ্রেস করে এবং সে সেরকমভাবেই পারফর্ম করে। এনিওয়েজ, এই গল্পে বহু রিয়েল লাইফ রেফারেন্স নেওয়া হয়েছে, রিয়েল ইনসিডেন্টগুলো থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। তো ফরেস্ট এবার স্কুলে যাওয়া শুরু করে। যদিও ফরেস্টের মতন একটা বাচ্চাকে দেখে অন্যান্য বাচ্চারা বুলি করবে না তা কি হয়, অবশ্যই সেও বুলির শিকার হয়। তবে সেই স্কুলে একটা মেয়ে রয়েছে জেনি, খুবই দয়ালু, যার সাথে ফরেস্টের বন্ধুত্ব হয় এবং তার একটা বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়। সময় কাটতে থাকে, তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে, এবং দিন শেষে যখন তাদের বাড়ি যাওয়ার সময় হয় তখন জেনি বাড়ি যেতে চাইতো না, যেটা ফরেস্টকে একটু কনফিউজ করতো। অন্যদিকে সেই স্কুল বুলি, সেই ছেলেগুলো যারা ফরেস্টকে জ্বালাতন করতো, তারা আবারও এসেছে ফরেস্টকে জ্বালাতন করার জন্য। যখন সে এবং জেনি গল্প করছিল, জেনি ফরেস্টকে বলে সেখান থেকে পালাতে, এবং ফরেস্ট সেই কথা শুনেই পালায়। সেই ছেলেগুলো ফরেস্টকে ধাওয়া করে, কিন্তু তারা ফরেস্টকে ধরতে পারে না। ফরেস্টের পায়ে সেই লেগ ব্রেসেসগুলো লাগানো ছিল, তবে সেগুলো খুলে যায় ফরেস্টের দৌড়ানোর কারণে। ফরেস্ট প্রচন্ড জোরে দৌড়াতে পারে, আর তখনই সে ডিসকভার করে তার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে। একটা জিনিস যেটা ফরেস্ট খুবই ভালো পারে, সেটা হচ্ছে জোরে দৌড়ানো। জেনির বাড়ি কিন্তু বেশি একটা দূরে না। ফরেস্ট দৌড়ে দৌড়েই সেখানে চলে যেত তার সাথে সাক্ষাৎ করার জন্য, আর সেখানেই সে দেখতে পায় যে জেনি তার বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে। ফরেস্ট বুঝতে পারতো না যে জেনির সৎ পিতা তাকে এত ভালোবাসতো, এখানে সমস্যাটা কোথায়। তবে ফরেস্টের মতন ইনোসেন্ট তো কেউ না। জেনির সৎ পিতা যেটা করতো সেটা হচ্ছে একটা
অ্যাসাল্ট, আর যার কারণেই তো জেনি তার নিজের বাড়িতে ঢুকতে চাইতো না। ইভেন সে ঈশ্বরের কাছে প্রে করা শুরু করে যে ঈশ্বর যদি তাকে পাখি বানিয়ে দেয় তো সে উড়ে এই স্থান ত্যাগ করে অনেক দূরে চলে যাবে। যদিও জেনিকে তার বাড়ি থেকে সরিয়ে পুলিশেরা তার গ্র্যান্ডমার কাছে দিয়ে আসে। মাঝে মাঝে জেনি রাতের বেলা ফরেস্টের সাথে সাক্ষাৎ করতে চলে আসতো এবং তার সাথেই ঘুমাতো, আর তারপরেই সময় কাটতে থাকে এবং তাদের দুজনেরই বয়স বেড়ে যায়। তারা এখন কলেজে, তবে ফরেস্টের অ্যাডভেঞ্চার যেমন আগে ছিল এখনো সেম। সেই বুলিশগুলো, সেই ছেলেগুলো যারা তার পিছনে লাগতো সাইকেল নিয়ে, এখন তারা গাড়ি নিয়ে ফরেস্টের পিছনে লেগেছে এবং তারাও তো জানে যে ফরেস্টকে ধরা অত সহজ না। জেনি বলে ফরেস্টকে দৌড়াতে এবং ফরেস্ট আবারও দৌড়ানো শুরু করে এবং সে দৌড়াতে দৌড়াতে একটা রাগবি ফিল্ডের মধ্যে ঢুকে পড়ে, যেখানে এক কোচ পল উইলিয়ামের চোখে পড়ে। সে এখন মুখে মুখে ফরেস্টের চালচলন দেখে তো সবাই তাকে বোকা, স্টুপিড, বলদ অনেক কিছুই বলে থাকে, তবে তার দৌড়ানোর সেই প্রতিভাটা অস্বীকার তো করা যায় না। সেই কারণেই তো সে সেই টিমে চান্সও পেয়ে যায় এবং সেই টিমকে জিতিয়েও দেয়। তবে কথা হচ্ছে তার গার্লফ্রেন্ড জেনি, সে এখন কোথায় গেল? আসলে ফরেস্ট রয়েছে বয়েজ অনলি কলেজে, অন্যদিকে জেনি রয়েছে গার্লস অনলি। তবে ফরেস্ট সুযোগ পেলেই তার সাথে সাক্ষাৎ করতে যেত। ছোটবেলা থেকেই সে জেনির জন্য চকলেট নিয়ে যেত, তবে এবার স্কুলে সাক্ষাৎ করতে গিয়ে হয়ে যায় এক সমস্যা। আসলে গাড়িতে জেনি এবং তার নতুন বয়ফ্রেন্ড একটু রোম্যান্স করছিল, তবে ফরেস্ট মনে করতে থাকে যে সেই ছেলেটা হয়তো জেনির উপরে হাত তুলছে বা তার উপরে টর্চার করছে, সেই কারণে সেই ছেলেটার গায়ে গিয়ে হাত তোলে, যার কারণে ক্ষুব্ধ হয়ে সেই ছেলেটা সেখান থেকে চলে যায়। এখন জেনি তো কাউকে এক্সপ্লেন করতে পারছে না যে এই ফরেস্ট নামক মানুষটা এরকমই। সে ফরেস্টকে দূরেও ফেলে দিতে পারে না, কারণ সে তাকে নিয়ে কেয়ার করে। সেদিন রাতে জেনি লুকিয়ে লুকিয়ে ফরেস্টকে তার রুমে নিয়ে যায় এবং তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, তবে ফরেস্ট খুবই নার্ভাস হয়ে পড়ে, কারণ এই টাইপের জিনিসটা তার কাছে প্রথম। জেনি বুঝতে পারে যে ফরেস্ট প্রস্তুত না এই জিনিসটার জন্য, সেই কারণেই সে থেমে যায়। অন্যদিকে আমরা জেনির ক্যারেক্টারটার ব্যাপারেও আরও ভালো জানতে পারি যে সে এই মুহূর্তে একটা ছেলের সাথে একটা রোম্যান্টিক রিলেশনশিপে রয়েছে, অন্যদিকেও সে ফরেস্টের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে। যাই হোক, ফরেস্টের জীবন তো সেই হাওয়ার তালে তালেই চলছে। স্কুলের খেলাতে পার্টিসিপেট করছে, সে জিতে যাচ্ছে, ইভেন প্রেসিডেন্টের থেকে সে পুরস্কারও পায় এবং 5টা বছর কাটিয়ে কলেজ থেকে গ্র্যাজুয়েশনও সে করে। এবং অবশ্যই এতে সব থেকে বেশি কে খুশি হয়েছে? ফরেস্টের মা, যে প্রথম থেকেই তো হার মানেনি তার ছেলের উপরে। বাট তারপরে ফরেস্টের জীবনে একটা বড় পরিবর্তন আসে। যুদ্ধের জন্য ছেলেদের রিক্রুট করা হচ্ছে এবং ফরেস্ট নিজেকে এনলিস্ট করে, তাকে যুদ্ধে পাঠানো হবে। এবং কোন যুদ্ধ? ভিয়েতনাম ওয়ার। আর সেখানেই তো বেঞ্জামিনের সাথে তার সাক্ষাৎ হয়, যাকে সবাই বুবা বলে ডাকে, এবং সেও ফরেস্টের থেকে কোনো অংশে কম নয়। এই তো প্রথম থেকেই বলে যাচ্ছে যে যুদ্ধ থেকে ফিরে সে সরাসরি শ্রিম্পিং বিজনেসে যোগ দেবে, যেমনটা তার পরিবার করে। শ্রিম্পিং বিজনেস অর্থাৎ চিংড়ির চাষ, চিংড়ির ব্যবসা। এখন শুধু ব্যবসা তো না, চিংড়ি দিয়ে অনেক রান্না, অনেক রেসিপিও তো আছে যেটা বুবা জানে, এবং সেগুলোরই ব্যবসা সে শুরু করবে। এবং সে একা না, ফরেস্টকে নিয়েও সে ব্যবসা শুরু করবে, যেখানে 50-50 তাদের শেয়ার থাকবে, এমনটাই সে প্ল্যান করেছে। যদিও ফরেস্টের তো অনেক ডিসেবিলিটিস রয়েছে, তা সত্ত্বেও আর্মিতে বেশ সুন্দরভাবে সে ফিট করে গেছে। যদিও এখন তো তার ট্রেনিং চলছে। রাতের বেলায় তার এক সঙ্গী ফরেস্টের হাতে প্লেবয় ম্যাগাজিনটা ধরিয়ে দেয়, আর সেখানেই সে জেনির ছবি দেখতে পায়। সে জেনির একটা অর্ধনগ্ন ছবি দেখে জানতে পারে যে তার কলেজ থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। তবে ফরেস্ট হ্যাপি যে জেনি ফাইনালি একটা জায়গায় জব পেয়ে গেছে। আসলে জেনি অলওয়েজ একটা গায়িকা হতে চেয়েছিল, একটা স্টেজে সে একা গাইবে এবং চারিদিকে মানুষেরা সেটা শুনবে, আর সেটাই তো হয়েছে। তবে যেমনটা জেনি এক্সপেক্ট করেছিল বা আমরা ভেবেছিলাম তেমনটা তো হয়নি। সম্পূর্ণ স্টেজে জেনি হাতে গিটার নিয়ে একা বসে তো গান করছে, তবে তার গায়ে কোনো বস্ত্র নেই। আসলে সেটা একটা স্ট্রিপ ক্লাব ছিল, যেখানে কিছু ছেলে পেলে আবারও জেনির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, আর আবারও ফরেস্ট গিয়ে সেখানে ঝামেলা শুরু করে। সে জেনুইনলি জেনিকে প্রোটেক্ট করার তো চেষ্টা করছে, তবে জেনিও তো জানে যে এটা নর্মাল। সে যে পেশায় ঢুকে পড়েছে এখানে তো এগুলো সবই স্বাভাবিক, তবে ফরেস্টকে কে বোঝাবে? ফরেস্ট এটাও তো জানায় যে সে জেনিকে ভালোবাসে, তবে ভালোবাসার অ্যাকচুয়াল অর্থটা কি ফরেস্ট জানে? সেটা নিয়েই তো জেনি সন্দেহ করছে। আসলে জেনির যে কমপ্লিকেটেড লাইফটা চলছে সেটা ফরেস্টের লাইফের মতো এতটা ইজি তো না। সেই যে ছোটবেলায় জেনি বলেছিল যে সে যদি একটা পাখি হতে পারতো এবং উড়ে চলে যেতে পারতো, তবে তার স্বপ্নটা কোনোদিনই পূরণ হয়নি। সেই বাড়ি থেকে তো সে বেরিয়ে গেছিল, তবে যে অভিশাপটা তার চরিত্রের উপরে পড়েছিল সেই ছোটবেলা থেকেই, সেটা আর কোনোদিনই কাটেনি। তবে যাই হোক, এত কথাই বা কিসের, কারণ ফরেস্ট তো জাস্ট জেনির সাথে সাক্ষাৎ করতে এসেছিল শেষবারের মতন, কারণ তাকে যুদ্ধে পাঠানো হচ্ছে ভিয়েতনামে। আর যেটা নিয়েই তো জেনি চিন্তিত যে ফরেস্ট যাতে সেখানে গিয়ে কোনো সাহসিকতা না দেখায়। তার মাও তাকে প্রমিস করতে বলে যে ফরেস্ট যাতে নিরাপদে ফিরে আসে। আর তারপরেই ফরেস্টের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়, তাকে যুদ্ধে পাঠানো হয়।
সেখানে গিয়েই ফরেস্ট আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে, লিউটেন্যান্ট ড্যানিয়েল টেইলর বা লিউটেন্যান্ট ড্যান। সে খুবই সাহসী এবং তার প্রত্যেকটা পূর্বপুরুষই আমেরিকার কোনো না কোনো যুদ্ধে নিজেদের জীবন দিয়েছে, তাই মৃত্যুর ভয় এই লিউটেন্যান্ট ড্যানের মধ্যে নেই। অন্যদিকে ভিয়েতনামের এই কঠিন ওয়েদার, তবে ফরেস্টের যেন কোনো কিছুতেই সমস্যা নেই, মানে আগে যেটাই আসছে সে মেনেই নিচ্ছে। তবে হ্যাঁ, বুবার সাথে সে যে বিজনেস প্ল্যানটা করেছিল এটা তো সত্যি। বাড়ি ফিরেই তারা সেই চিংড়ির ব্যবসা শুরু করবে, যেখানে তাদের 50-50 শেয়ার থাকবে। তার এই বিজনেস আইডিয়াটা কিন্তু ফরেস্টের বেশ ভালো লাগে। সেখানে বসেই সে জেনিকে প্রতিদিন চিঠি লিখছে, যেমনটা সে প্রমিস করেছিল। অন্যদিকে জেনি, সে একটা হিপিদের মতন লাইফ লিড করছে। তো এরকমই সেই ভিয়েতনামের যুদ্ধে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তারা, যখন তাদের উপরে একটা অ্যাম্বুশ হয়। বহু সৈন্য তো মারা যায়, তবে ফরেস্ট সে শুধু লাকি না, বরং সে দুর্দান্ত দৌড়াতে পারে। সে তো বেঁচে যায়, তবে সে রিয়েলাইজ করে যে তার সঙ্গীদের সে একা ফেলে আসতে পারে না। সেই কারণে প্রতিটা আহত সৈনিকদের সে একটা রান্ডেভু পয়েন্টে এনে গ্যাদার করতে থাকে। লিউটেন্যান্ট ড্যান যে সেই আক্রমণে তার নিজের দুটো পাও হারিয়ে ফেলেছে, তাকেও সে বাঁচায়। যদিও সেই লিউটেন্যান্ট ফরেস্টের কোনো হেল্প তো চাইছিল না, কারণ যেমনটা বললাম যে প্রতিটা পূর্বপুরুষই তার পিতা থেকে শুরু করে তারও পিতা এই আমেরিকার কোনো না কোনো যুদ্ধে জীবন দিয়েছে। তো এটাই নাকি তার ডেস্টিনি যে সে এই যুদ্ধতে প্রাণ দেবেই। তবে ফরেস্টের কারণে তার এই স্বপ্নটা তো পূরণ হয় না। তবে সবশেষে বাকি থাকে একজনই, অর্থাৎ এই স্থানে ফরেস্টের একমাত্র সঙ্গী বুবা, যে সেই আক্রমণে চরম ঘায়েল হয় এবং ফরেস্ট তাকে বাঁচাতে পারে না। তাদের সেই স্বপ্ন যেখানে তারা শ্রিম্পের বিজনেস শুরু করবে, বুবা যেখানে সেই জাহাজের ক্যাপ্টেন হবে, সেই স্বপ্নটা তো আর তাদের পূরণ হয় না। যাই হোক, সেই সময় ফরেস্টের পশ্চাৎ দেশে একটা গুলিও লাগে, তবে সেটা ক্রিটিক্যাল না। সেই হসপিটালে এসে সে তার নিজের একটা হবিও তৈরি করে, সেটা হচ্ছে পিংপং বল খেলা। অন্যদিকে লিউটেন্যান্ট ড্যান, সে তো ফরেস্টের উপরে চরম ক্ষেপে রয়েছে, কারণ সেই স্থানে তার মরার কথা ছিল, কিন্তু ফরেস্টের কারণে সে মরেনি। তার দুটো পা নেই, এখন সে তার নিজের জীবনটা কিভাবে কাটাবে এটাই সে বুঝে উঠতে পারছে না। সে ফরেস্টকে দায়ী করছে। দেশে ফিরে ফরেস্টকে মেডেল অফ অনার দেওয়া হয় তার সাহসিকতার জন্য, কারণ সেই সময় সেই ব্যাটেল ফিল্ডে ফরেস্ট বহু মানুষের জীবন বাঁচিয়েছে। একই সাথে এরকম সম্মান পাওয়া, এরকম অ্যাওয়ার্ড পাওয়া যেখানে অন্যান্য মানুষদের কাছে লাক্সারিয়াস, তবে ফরেস্টের কাছে এগুলো জাস্ট নর্মাল। যেমনটা বললাম, সে তো একদম স্রোতে বয়ে যাচ্ছে। এই তো চলতে চলতে সে একটা মানুষদের লাইনে দাঁড়িয়ে পড়ে, যে লাইনে মানুষগুলো একটা অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট বা অ্যান্টি ওয়ার একটা র্যালি চালাচ্ছিল। এখন ফরেস্ট তো এত কিছু বোঝে না, তা সত্ত্বেও তার হাতে মাইক দিয়ে স্টেজে তুলে দেওয়া হয় তার অভিজ্ঞতা জানার জন্য। যাই হোক, সেই অত ভিড়ের মধ্যে জেনিও উপস্থিত ছিল এবং সে স্টেজের মধ্যে ফরেস্টকে দেখে তো অবাক। আসলে জেনিও এই প্রোটেস্টে অংশ নিয়েছে। তাদের অনেক দাবি দাওয়া রয়েছে যে কেন কালো বর্ণের মানুষদের সেরকম সম্মান দেওয়া হয় না, তা সত্ত্বেও যুদ্ধে ফ্রন্ট লাইনে তাদেরকে পাঠানো হচ্ছে, এরকমই অনেক ব্যাপার। আর সেই স্থানেও জেনির কিন্তু একটা বয়ফ্রেন্ড ছিল, যে জেনির গায়ে হাত তোলে, যেটা ফরেস্ট দেখতে পায় এবং আবারও সে উগ্র হয়ে যায় এবং সেই ছেলেটাকে পেটানো শুরু করে। মোটমাট একটা জিনিস জেনি কোনোদিনই চেঞ্জ করতে পারেনি, সেটা হচ্ছে ফরেস্ট কতটা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। যদিও জেনি সারপ্রাইজ তো না। একই সাথে ফরেস্টের এই নতুন ইউনিফর্মটা তাকে বেশ মানাচ্ছে। সেখানেই জেনি তার সম্পূর্ণ গল্পটা শোনায়, যে কিভাবে একটা হিপিদের লাইফ সে লিড করছে, লাইফটাকে ভিন্নভাবে সে এক্সপ্লোর করার চেষ্টা করছে। মোটামুটি সারাটা রাতই তারা গল্প করে কাটায় এবং পরের দিন সকালেই তাদের আবারও আলাদা হতে হয়। যাওয়ার আগেই ফরেস্ট তার সেই যুদ্ধে পাওয়া মেডেলটা জেনিকে দিয়ে দেয়, যেখানে এই জাস্ট মেডেল অফ অনার, সেই মেডেলটার মূল্য মানুষদের কাছে কয়েক কোটি গুণ বেশি। সেখানে ফরেস্টের কাছে সেটার মূল্য তেমন একটা কিছু না। এখন যেহেতু মানুষেরা সেটার মূল্য দেয়, সেই কারণেই সে সেটা জেনিকেই তো দিয়ে দিয়েছে, কারণ জেনিকে সে ভালোবাসে। আর এটাই তো জেনিকে বারবার সারপ্রাইজ করে দেয় যে সে তাকে এতটা কেন ভালোবাসে। যাই হোক, ফরেস্ট ফিরে যায় তার নিজের জীবনে এবং হ্যাঁ, সে যে পিংপং বল খেলার যে হ্যাবিটটা তৈরি করেছে, এটাই তাকে ন্যাশনাল টিমে চান্স পাইয়ে দেয় এবং সে চায়না চলে যায়। সেখান থেকে জিতে একটা সেলিব্রিটি হয়ে সে দেশে ফিরে এসেছে এবং তাকে ন্যাশনাল টেলিভিশনে আনা হয়েছে, যেখানে তার পাশে বসেছিল জন লেনন। পরে লিউটেন্যান্ট ড্যানের সাথে আবারও ফরেস্টের সাক্ষাৎ হয়। লিউটেন্যান্ট ড্যানকে দেখে মনে হচ্ছে যে সে ডিপ্রেসড, দুটো পা হারিয়েছে, সারাদিন মদ খেয়েই সে কাটাচ্ছে এবং সে বিশ্বাস করে উঠতে পারছে না যে ফরেস্ট একটা সেলিব্রিটি হয়ে গেছে, তাকে মেডেল অফ অনার দেওয়া হচ্ছে, যাকে গোটা দুনিয়া স্টুপিড মনে করতো, ইভেন সেও স্টুপিড মনে করতো, সে একটা ন্যাশনাল সেলিব্রিটি। যেমনটা বললাম, সে ফরেস্টকেই তো বহু আগে থেকেই দোষারোপ করে যাচ্ছে, কারণ ফরেস্ট তার জীবনটা বাঁচিয়েছিল। এখন সে ল্যাংড়া, দুটো পা নেই, এখন তাকে কে দেখবে? সবাই তাকে ল্যাংড়া, খোড়া, ক্রিপেলড বলে ডাকছে। এই দায়টা কে নেবে? তার এই অবস্থার জন্যই সে ডিপ্রেসড, ঈশ্বরে ভরসা হারিয়ে ফেলেছে সে। তবে ফরেস্ট সে তো হারায়নি।
সেই রাতটা ছিল নিউ ইয়ার ইভ। সে ফরেস্টকে নিয়ে যায় পার্শ্ববর্তী একটা বারে ড্রিঙ্কস কিনে দেওয়ার জন্য। দুটো মেয়েকে সে এসকর্ট করে নিয়ে যায় তাদের হোটেলে। সেখানে একজন ফরেস্টকে কিস করার চেষ্টা করে, তবে ফরেস্ট আনকমফোর্টেবল ফিল করে। ফরেস্টের এরকম আচরণ দেখে সেই মেয়েটা ফরেস্টকে স্টুপিড বলে ওঠে, আর যেটা লিউটেন্যান্ট ড্যান শুনতে পেয়ে প্রচন্ড রেগে যায় এবং সেই মেয়েগুলোকে সেখান থেকে বার করে দেয়। এমন না যে সে ফরেস্টকে খুব ভালোবাসে, আসলে ব্যাপার হচ্ছে যে সে কারোর মুখ থেকে ল্যাংড়া কথাটা সে শুনতে চায় না, ঠিক তেমনই ফরেস্ট কারোর মুখ থেকে স্টুপিড কথাটা শুনতে চায় না। সারা দুনিয়া অবশ্যই তাকে স্টুপিড তো মনে করে, তবে লিউটেন্যান্ট জানে যে ফরেস্ট সেই ফেম, এই মেডেল পাওয়ার যোগ্যতাই সে পেয়েছে। প্রেসিডেন্ট নিক্সনের সাথেও সে সাক্ষাৎ করে এবং তারপরে ফাইনালি তাকে আর্মি থেকে রিলিজ করা হয়। ফাইনালি সে বাড়ি ফিরতে পেরেছে। আবারও বলছি যে বহু রিয়েল ইভেন্ট থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে এই সিনেমাতে। এই যেমন আমেরিকার হিস্ট্রিতে ঘটা ওয়াটারগেট স্ক্যান্ডেল, যেটা নাকি ফরেস্টের কারণেই ধরা পড়েছিল, এমনটাই দেখিয়েছে সিনেমাতে। যাই হোক, ফরেস্ট তো বাড়ি ফিরে এসেছে এবং ভালোই সে উপার্জন করেছে। একটা কোম্পানি তার ছবি দিয়ে পিং পং প্যাডেলসগুলো বিক্রি করেছে, যেখান থেকে প্রায় $25,000 মতো রেভিনিউ তারা কামিয়েছে। আর তারপরই এত টাকা পয়সা নিয়ে ফরেস্ট চলে যায় তার প্রমিস পূরণ করতে। মনে আছে তো সেই যুদ্ধক্ষেত্রে তার একমাত্র বন্ধু বুবাকে সে কি প্রমিস করেছিল, যে তারা সেই শ্রিম্পিং বিজনেসে নামবে। যদিও এই টাইপের কাজে ফরেস্টের তো নেই কোনো অভিজ্ঞতা, সেই কারণে বুবার ফ্যামিলি, ইভেন বোটের মালিক ফরেস্টকে স্টুপিড বলে ডাকে যখন তারা জানতে পারে যে ফরেস্ট সেই সব টাকা দিয়ে একটা ফিশিং বোট কিনেছে। এখন যেহেতু বুবা নেই, তো সেই কারণে সেই বোটের ক্যাপ্টেন তো ফরেস্ট নিজেই একাই হবে। তবে চিংড়ি মাছ ধরা বা এই টাইপের কাজের অভিজ্ঞতা তো তার নেই। ভেবেছিল অনেক চিংড়ি ধরে প্রচুর ব্যবসা হবে, তবে এরকম তো কিছু হচ্ছে না। সেই যে বোট বিক্রেতা, সে ফরেস্টকে জানায় যে বোটের নিজস্ব নামকরণ না করাটা একটা ব্যাড লাক, সেই কারণেই সে হয়তো মাছ ধরতে পারছে না। তাই ফরেস্ট তার বোটের নাম দিয়ে দেয় জেনি, যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। তবে সেই জেনির লাইফের গ্রাফটা আর কোনোদিনই উপরে উঠতে পারেনি। ওই যে বলেছিল যে সে পাখি হয়ে উড়ে চলে যাবে, আসলেই সে আর কোনোদিন উঠতে পারেনি। নেশাভান করা, বিভিন্ন সুসাইডাল থটস তার মধ্যে আসা, এরকম ভাবে জেনির জীবনটা চলছে। অন্যদিকে ফরেস্ট কিন্তু এবার একা না, কারণ ফরেস্টকেও একজন প্রমিস করেছিল সেই বারে, সেটা হচ্ছে লিউটেন্যান্ট ড্যান। ফরেস্ট লিউটেন্যান্ট ড্যানকে বলেছিল যে সে বুবাকে প্রমিস করেছে যে তারা দুজন মিলে নাকি শ্রিম্পিং বিজনেস শুরু করবে। এখন বুবা তো নেই, সেই কারণে সে সেই বোটের ক্যাপ্টেন হয়ে যাবে। লিউটেন্যান্ট ড্যান এই জিনিসটা শুনতে পেয়ে হাসতে হাসতে বলেছিল যে ফরেস্ট যদি কোনোদিন একটা বোটের ক্যাপ্টেন হয় তাহলে সে ফরেস্টকে জয়েন করবে, আর সেই কারণেই সে আবারও ফিরে এসেছে। লিউটেন্যান্ট ড্যান একদম জোশ নিয়ে নেমে পড়েছে এই কাজে, তবে লাক কোনোভাবেই তাদের কাজ করছে না। একটাও চিংড়ি তারা খুঁজে পাচ্ছে না। ফরেস্ট চলে যায় চার্চে প্রে করার জন্য, যদি চিংড়ি পাওয়া যায়, তবে কোনো রেজাল্ট আসছে না। সেই কারণে লিউটেন্যান্ট ড্যান তাকে আবারও প্রশ্ন করতে থাকে যে তোমার ঈশ্বর এখন কোথায়। আর সেই রাতেই একটা চরম ঝড় নেমে আসেছে এই সমুদ্রে, যে ঝড়টায় ফরেস্টের সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আসলে ফরেস্টের যে কটা প্রতিদ্বন্দ্বী ছিল, আদার যে কটা বোট ছিল, সব কটা ধ্বংস হয়ে গেছে। শুধু ফরেস্টের বোটটাই একা টিকেছে সেখানে। সেই কারণে সেই জলে থাকা চিংড়িগুলোর উপরে অন্য কেউ আর ভাগ বসাতে পারে না, সব এখন ফরেস্টের কাছে। তার ব্যবসাটা আরও এক্সপ্যান্ড করে। তাদের কোম্পানির নাম বাবা গাম্প শ্রিম্প কর্পোরেশন। 12টা বোটও সে কিনে ফেলেছে। তবে ওয়েট, ফরেস্ট তো এই গল্পটা সেই বাস স্ট্যান্ডে বসে পাশে বসে থাকা প্যাসেঞ্জারগুলোকে শোনাচ্ছিল। আর অবশ্যই সেই স্ট্যান্ডে বসে একজন তো নয়, প্রত্যেকেই ফরেস্টের জীবনের আধা আধা গল্প তো শোনে। বিশেষ করে একজন মানুষ যখন ফরেস্টের মুখ থেকে শুনে যে সে সেই বাবা গাম্প শ্রিম্প কর্পোরেশনের মালিক, সেটা শুনেই সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারপর সময় তো পাল্টেছে, লিউটেন্যান্ট ড্যান সেও পরিবর্তন হয়ে গেছে। ইভেন সে ফাইনালি ফরেস্টকে ধন্যবাদ জানায় তার জীবনটা বাঁচানোর জন্য। জীবনের এই মুহূর্তে এসে সে ফাইনালি ঈশ্বরকে খুঁজে পেয়েছে। চরম ডিপ্রেশনে পড়ে যে শান্তির খোঁজটা সে করছিল, একমাত্র ফরেস্টই তাকে এনে দিয়েছে। তবে পরে সেই সময়টা আসে যখন ফরেস্ট জানতে পারে যে তার মা টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত, হাতে নেই তার বেশি সময়, এবং তার মা জানায় যে এটাই তো তার ডেস্টিনি, এটাই তো তার নিয়তি। তখন ফরেস্ট যখন তাকে জিজ্ঞেস করে যে তার ডেস্টিনি কি, অর্থাৎ ফরেস্ট তার কি হবে, এটার কোনো পার্টিকুলার অ্যান্সার তার মা ফাইনালি তাকে দিতে পারে না। এখন সময় হয়েছে এই উত্তরটা ফরেস্টকে নিজেরই খুঁজে নিতে হবে। তারপরে সেই সিটি ফাদার্সরা ফরেস্টের জন্য একটা কাজও খুঁজে দেয়, ঘাস কাটার কাজ। যদিও এই কাজের তো তার প্রয়োজন নেই, কারণ সে অলরেডি একটা শ্রিম্প বোটের ক্যাপ্টেন। লিউটেন্যান্ট ড্যান প্রতি মাসে তার শেয়ারটা ফরেস্টকে পাঠিয়ে দেয়। ইভেন সে ফরেস্টের টাকা নিয়ে একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, যেটাকে ফরেস্ট একটা ফলের কোম্পানি মনে করছিল, তবে সেটা অ্যাকচুয়ালি অ্যাপেল কর্পোরেশন। অর্থাৎ টাকা এখন ফরেস্টের 4 দিক দিয়ে আসছে। তবে যে বন্ধুটাকে নিয়ে সে এই স্বপ্নটা দেখেছিল তাদের এই ব্যবসার, তাকে সে ভোলেনি, অর্থাৎ বুবার পরিবার। প্রতি মাসে নিয়মিত সে বুবাকে তার শেয়ারটা দিয়ে যাচ্ছে। এখন বুবার মাকে আর মানুষের বাড়িতে কাজ করে খেতে হয় না, বরং নিজের জন্য সে একটা কাজের লোকও রেখে দিয়েছে।
অন্যদিকে ফরেস্ট, সে আবারও একা, মানে যত টাকা সে উপার্জন করেছিল সেটা সে মায়ের নামে একটা চার্চ এবং হসপিটালও খুলে দিয়েছে, তবে থাকতে তো হবে তাকে এখন একাই। আর এমনই সময় জেনি চলে আসে তার সাথে সাক্ষাৎ করতে, যেন সেই আগের সময়টা আবারও ফিরে এসেছে ফরেস্টের কাছে। তারা চলতে চলতে যখন জেনি তার সেই পুরনো বাড়িটার সামনে আসে, তখনই জেনি আবারও ক্ষুব্ধ হয়ে যায় এবং নিজের উপর দিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলে। সিনটা আমাদের বোঝায় যে জেনি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেছে তার জীবনটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তার জীবনটা ধ্বংস হয়ে গেছে এবং এখান থেকে সেটা সূত্রপাত হয়েছিল। ফরেস্টের কাছে সে কমফোর্ট পায়, ইভেন সে ফরেস্টকে একটা উপহারও দিয়েছে, সেটা হচ্ছে একটা নাইকের জুতো, যে জুতোটা এখনও, অর্থাৎ বর্তমানে সে যে বাস স্ট্যান্ডে বসে রয়েছে তখনও সেই জুতোটা সে পরে রয়েছে, যদিও সেটা নোংরা হয়ে ছিঁড়ে তো গেছে, তবে ফরেস্ট সেটা এখনও পরে রয়েছে। তো সেই রাতেই ফরেস্ট জেনিকে বিয়ের প্রস্তাবটা দেয়। জেনি এখনও তো মনে করছে যে ফরেস্ট হয়তো ভালোবাসার অর্থটা জানে না, তো ফরেস্ট জানায় যে হ্যাঁ সে অবশ্যই বোকা, তবে ভালোবাসার মানেটা সে জানে। আসলে জেনির মধ্যে যে গিল্টটা কাজ করছে না, সেটাই তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জেনি জানে যে সে অনেক পাপ করেছে এবং সে অবশ্যই ফরেস্টের যোগ্য তো না, তবে সে জানে যে ফরেস্টকে ছাড়া সে তো থাকতেও পারবে না, সেই কারণে সেই রাতটা সে ফরেস্টের সাথে এক বিছানাতেই কাটায়। পরের দিন ভোর সকালেই জেনি সেখান থেকে বেরিয়ে যায়। ফরেস্ট বুঝে উঠতে পারে না যে সে কী বা ভুল করলো, সে আবারও একা হয়ে গেল, সে খুবই কনফিউজড, আর সেই কারণেই সে আবারও দৌড়ানো শুরু করে। ফরেস্ট এবং আমরা প্রত্যেকেই জানি যে ফরেস্ট একটা জিনিস তো ভালো পারে, সেটা হচ্ছে দৌড়াতে, আর সেটাই সে শুরু করে। কোনো কারণ নেই, কোনো গন্তব্য নেই, জাস্ট সে দৌড়াচ্ছে, আর এই দৌড়াতে দৌড়াতেই সে ফেমাস হয়ে যায়। প্রত্যেকের মধ্যে কিউরিসিটি তৈরি হতে থাকে, প্রত্যেকে জানার চেষ্টা করতে থাকে যে ফরেস্ট কেন দৌড়াচ্ছে, সে কি বিশ্বের শান্তির জন্য দৌড়াচ্ছে নাকি মানবাধিকার বা কোনো পার্টিকুলার রিজনে। প্রত্যেকেই তার দৌড়ানোর পিছনেও তো একটা পলিটিক্স খুঁজে বার করে নিয়েছে, তবে ফরেস্ট জাস্ট এমনি দৌড়াচ্ছে। তার এই জার্নিতে সে অনেক সঙ্গীও পেয়েছে, বহু মানুষ যারা ফরেস্টের সাথেও দৌড়ানো শুরু করেছে, আর এরকমই দৌড়াতে দৌড়াতে বহু সময় কেটে যায়। ফরেস্টের এই পাগলামি জেনি টিভিতেও দেখতে পেয়েছে এবং সে ফরেস্টের উদ্দেশ্যে চিঠিও পাঠিয়েছে, এবং আজকে ফরেস্ট সেই জেনির সাথে সাক্ষাৎ করার জন্যই সে বাস স্ট্যান্ডে বসে রয়েছে। 9 নম্বর বাস ধরে সে যাবে জেনির বাড়ির উদ্দেশ্যে। তবে তার এই লম্বা গল্পে বহু মানুষ তো অংশ নিয়েছে, তবে এক বৃদ্ধা সে শেষ পর্যন্ত ফরেস্টের গল্পটুকুনি কিন্তু শুনেছে। হ্যাঁ, অবশ্যই জেনির বাড়ি যাওয়ার জন্য একটা বাস তো নিতে হয়, তবে ফরেস্ট যেহেতু ভালো দৌড়াতে পারে তো হয়তো তার বাসের প্রয়োজন হবে না, এমনটাই সেই বৃদ্ধা সাজেস্ট করে, এবং তার দেওয়ার ডাইরেকশন অনুযায়ী ফরেস্ট দৌড়ে দৌড়ে চলে যায় জেনির সাথে সাক্ষাৎ করার জন্য। ফাইনালি সে জেনির সাথে সাক্ষাৎ করে, আর সেখানেই একটা বড় সারপ্রাইজ ফরেস্টের জন্য অপেক্ষা করছিল। জেনির একটা ছোট ছেলে আছে, স্কুল থেকে সে ফিরে এসেছে এবং জেনি তার নাম দিয়েছে ফরেস্ট। তবে আমাদের ফরেস্ট যখন জানতে পারে যে সেই হচ্ছে সেই বাচ্চাটার আসল পিতা, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেই রাতে জেনি ফরেস্টের সাথে একটা রাত কাটিয়েছে, এই জুনিয়র ফরেস্ট হচ্ছে তারই ফলাফল। যদিও এই কথাটা শোনার জন্য ফরেস্ট একদমই প্রস্তুত ছিল না, মানে এতটা নার্ভাস সে কোনোদিনই ছিল না। মোটামুটি মানুষদের বুলি, ঝামেলা, দেশের যুদ্ধ থেকে শুরু করে সে সবকিছু ফেস করেছে, তবে এই মুহূর্তটা যেন তার কাছে সব থেকে কঠিন। এবং প্রথম প্রশ্ন সে জেনিকে করে যে এই বাচ্চাটা, অর্থাৎ এই জুনিয়র ফরেস্ট, সে কি স্মার্ট? কারণ ফরেস্ট জানে যে গোটা দুনিয়া তাকে স্টুপিড মনে করে, সে নিজের কাছে তো নর্মাল, তবে গোটা দুনিয়া তো তাকে সেরকমটা ভাবে না। তো সেই চিন্তাটাই তার মনে আসে যে তার ছেলেটাও কি তার মতনই। তবে জেনি জানায় যে না, বরং জুনিয়র ফরেস্ট তার ক্লাসের মধ্যে সব থেকে স্মার্টেস্ট। যেটা শুনে ফরেস্ট জাস্ট হ্যাপি হয় না, বরং তার মধ্যে আমরা একটা আলাদা প্রাউডনেস দেখতে পারি। আর তারপর সেটাই তো হয় যেটা ফরেস্ট এতদিন ধরে চেয়েছিল, জেনির সাথেই তার ফাইনালি বিয়ে হয়। যদিও জেনির একটা রোগ রয়েছে, সে এক টাইপের ভাইরাসে আক্রান্ত, যেটার কোনো পার্টিকুলার চিকিৎসা নেই, এবং অল্প কিছুদিন পরেই জেনি ফরেস্টের কাছেই তার নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। এটা অ্যাকচুয়ালি জেনির কিন্তু একটা রিডেমশন আমরা বলতে পারি, কারণ তার লাইফটা শুরুই হয়েছিল এক নরকীয়ভাবে। বহুবার সুসাইড অ্যাটেম্প্ট, নানান কনফিউশন এবং ডিপ্রেশন তাকে এমন একটা সাইকেলে বেঁধে দিয়েছিল যেখান দিয়ে সে বেরোতে পারছিল না। সে ফরেস্টকে মনে মনে তো চেয়েছিল, তবে তার মনে এই চিন্তাটাও ছিল যে সে কি এটা করে ভুল তো করছে না, তার কারণে ফরেস্টের জীবনটা না ধ্বংস হয়ে যায়, এটারই ভয় তার মনে ছিল। তবে অবশেষে সে তার নিজের গিল্ট কাটিয়ে ফরেস্টের কাছে এসেছে। ওই যে কথাটা শুরুতে বলেছিল যে সে পাখি হয়ে এখান থেকে উড়ে যদি যেতে পারতো, আসলে তার খাঁচার দরজাটা অলওয়েজ বন্ধ ছিল, এবং এই শেষ সময় ফরেস্টের কাছে এসেই সে মুক্ত হতে পেরেছে। এই গল্পে কিন্তু ফরেস্টকে একটা ব্রিজের মতন দেখিয়েছে, সেই সুগন্ধ ফুল থেকে বেরোনো, যেটা আশেপাশের মানুষদের মুড চেঞ্জ করে দেয়। এই তো লিউটেন্যান্ট ড্যান, সেও তো এসেছিল ফরেস্টের বিয়েতে অ্যাটেন্ড করতে, সেও তার জীবনের একটা সঙ্গী পেয়ে গেছে, যেটা সে কোনোদিনই কল্পনা করতে পারেনি যে এরকম একটা ল্যাংড়া মানুষকেও কেউ ভালোবাসবে।
জেনির মৃত্যুর পরে ফরেস্ট তার পিতার দায়িত্বটাই পালন করতে থাকে। জেনির সেই বাড়িটা যেটাকে জেনি এতটাই ঘৃণা করতো সেটাকে সে বুলডোজার দিয়ে উড়িয়ে দেয় এবং নিজের ছেলেকে ঠিক সেইভাবেই বড় করে যেমনটা তার মা তাকে বড় করেছিল। আর সেই মুহূর্তে সেরকমই আর একটা পালক যেটা ফরেস্টের পায়ের কাছে পড়েছিল সেটা হাওয়ার ধাক্কায় আবারও উড়ে চলে যায় একদিকে। সো এই পালকটাই বেসিক্যালি ফরেস্টের কমপ্লিট লাইফটাকে রিফ্লেক্ট করে যে হাওয়ার স্রোতে শুধু বয়ে বেরিয়েছে। ফরেস্টের লাইফের ক্ষেত্রে সেই ফ্রি উইল জিনিসটা কাজ করেনি, বরং সে সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেই স্রোতেই ভেসে গিয়েছে। সেই ভিয়েতনামের যুদ্ধে যখন প্রত্যেকে আতঙ্কে রয়েছে বা দেশের এক কোণা থেকে আর এক কোণায় যখন ফরেস্ট দৌড়ানো শুরু করে, সেই মুহূর্তে ফরেস্ট কিন্তু জাস্ট এই প্রকৃতির দিকে তাকিয়ে নিজের মোটিভেশনটাকে অর্জন করেছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ফরেস্টকে কোনোদিনই বুঝতে পারবো না যে সে আসলেই আনন্দটা কিসে থেকে পায়, আর যেটাকে আমরা বুঝতে পারি না সেটাকেই আমরা উন্মাদ পাগল বলে থাকি। বাট দিন শেষে সেই মানুষটাই সব থেকে হ্যাপি থাকে যে হাসি মুখে সবকিছু অ্যাকসেপ্ট করতে পারে, আর সেই কারণেই তো ফরেস্ট সব থেকে হ্যাপি একজন মানুষ। তো এই ছিল ফরেস্ট গাম্প সিনেমার স্টোরি। রিসেন্টলি আমি কম বেশি একটু ফিল গুড টাইপ সিনেমা নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু দরকার পড়ে। কিছু কিছু সিনেমা আসলেই আমাদের মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, যেগুলো দেখার পর অজান্তেই ভেতর থেকে একটা আলাদা খুশি অনুভব হয়, আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি তখন কাজ করে, আর এটা প্রয়োজন অ্যাকচুয়ালি। এবং আপনারা যারা যারা ফরেস্ট গাম্প সিনেমাটা আগে দেখেছেন, আই হোপ সেম জিনিসটাই ফিল করেছেন। তবে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। অ্যান্ড আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।